সড়ক বাঁধ ভেঙে তলে যাচ্ছে লোকালয়, ঘরে হাঁটু পানি, উঠে আসছে সাপও। পদ্মায় বিলীন শিমুলিয়া ঘাটের একাংশ, ঢাকার আশপাশে পানির নিচে বসতবাড়ি, রাস্তাঘাট। এখনও ক্রেতাশূন্য পশুর হাট, নির্ধারিত 350 স্থানের বাইরে ঢাকায় দেয়া যাবে না কোরবানি। বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা, চট্টগ্রামে আটক 6। করোনায় দেশে মোট মৃত্যু 3000, সব শেষ শনাক্ত 2960। মন্ত্রণালয়ের কাজে চাপ কাদের? স্বাস্থ্যমন্ত্রীকে স্পষ্ট করার তাগিদ সাবেক মন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। হু হু করে লোকালয়ে ঢুকছে বানের পানি, উত্তর থেকে নেমে আসার ঢলে ভাঙছে বাঁধ, সড়ক, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সব হারিয়ে অসহায় মানুষের দিন কাটছে না খেয়ে। উত্তরে পানি কমলেও ছায়া ফেলছে ভাঙনের আতঙ্ক। পানির তীব্র স্রোতে একের পর এক ভেঙে যাচ্ছে বাঁধ আর রাস্তাঘাট। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, চলাফেরার কষ্ট, সব মিলিয়ে চরম দুর্ভোগ আর দুর্দশায় দিন কাটাচ্ছেন বানভাসীরা। শরীয়তপুর জাজিরা ঢাকা সড়কের কোটাপাড়া থেকে জামতলা পর্যন্ত 5 কিলোমিটার ডুবে গেছে। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দেবে যাচ্ছে গাড়ির চাকা। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এসব রাস্তা দিয়ে চলাচল করছে মানুষ। পানির যে স্রোত, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। মুন্সিগঞ্জে থই থই পানি, বন্যার পানিতে তলিয়ে 178টি গ্রামের হাজার হাজার মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বড় বাসালিয়া লৌহজং নদীর ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে মানুষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বেড়ে প্রবল চাপে মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে নদ নদীর পানি কমলেও বন্যা দুর্গতদের দুর্ভোগ কমেনি। জাহান শুক্লা, সময় সংবাদ। তৃতীয় দফার বন্যায় সবচেয়ে বিপর্যস্ত জামালপুর। ঘরে হাঁটু পানি, বিষাক্ত সাপের সঙ্গে বাস করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। করোনাকালে বন্যায় দুর্বিষহ জীবন। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। 1.5 মাসের বন্যায় বিপর্যস্ত জামালপুরের জনপদ। এখনও তীব্র স্রোতে পানি ঢুকছে লোকালয়ে, এতে বেড়েই চলেছে দুর্ভোগের মাত্রা। ছেলেমেয়েরা নেই কাছে, সবাই যে যার মতো কর্মস্থলে। বাবা মায়ের খোঁজ রাখেন না সন্তানরা। বন্যায় দুর্বিষহ দিন কাটছে বৃদ্ধ বাবা মায়ের। পানিবন্দী জীবন গত 1 মাস ধরে। মছিরউদ্দিন ও হাজেরা বেগমের মতো ঘরে হাঁটু পানির মধ্যেই এ জনপদের বেশিরভাগ মানুষকেই ঘাটে পা গুটিয়ে থাকতে হচ্ছে। ঝুঁকি নিয়ে বসবাস, জীবন কেড়ে নেয়া বিষাক্ত সাপের সঙ্গেই। ঘরের মধ্যে বন্যার পানি, এত সাপ, এত ভয়ে ছিল, ঘুমার খাইনে আতঙ্ক হয়ে থাকি। তবে শিশুদের জীবনটা একটু অন্যরকম। খেলার জায়গা না পেয়ে পানিতেই জল কেলিতে ব্যস্ত তারা। এ যেন দুর্ভোগের মধ্যে আনন্দের আরেক জগৎ। করোনা ছবলের পর বন্যা কেড়ে নিয়েছে এসব এলাকার মানুষের আয় রোজগার। অধিকাংশ মানুষের কপালে জোটেনি সরকারি ত্রাণ, তাই পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে দিন কাটছে খোলা জায়গায় কোনো মতে। এখন তো মাছ পাওয়া যায় না, কর্মও নাই খেয়ে। এখন কি খাওয়া যায় মানুষ বাঁচবো? 5টা মেয়ে, আমরা খাই কি ভাঞ্জে, চলিবে কি ভাঞ্জে। জেলার 7 উপজেলার 59টি ইউনিয়নের 11 লাখ মানুষ বন্যা কবলিত। সময় সংবাদ, জামালপুর। পদ্মার তীব্র স্রোতে ভেঙে তলে গেছে শিমুলিয়ার 3 নম্বর ঘাট। একটি মাত্র ঘাট দিয়ে সীমিত আকারে চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি। এতে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষ। মাত্র কয়েক সেকেন্ডেই পদ্মার পানিতে বিলীন শিমুলিয়ার 3 নম্বর ঘাট। বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ভাঙ্গন রোধ না হওয়া পর্যন্ত পরবর্তী ঘাটগুলো ঝুঁকির ভিতরে আছে। ছোট ফেরি দিয়ে তো আমাদের এই ঈদ পারপাস করা যাবে না। পরে ঘরমুখ মানুষের দুর্ভোগ কমাতে 5টি ফেরি দিয়েই চালু করা হয় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট। ততক্ষণে দীর্ঘ যানজটে ভোগান্তি বেড়ে যায় যাত্রীদের। ফেরি কম চলার কারণে মনে করেন যে আমরা এইভাবে আটকে আছি। একটু জ্যাম আছে, আগের চেয়ে অনেক লেট হচ্ছে আর কি। ফেরিটা পেতে একটু কষ্ট হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকেই ঘাটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল করে থাকে 17টি। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকার আশপাশের এলাকায়ও বন্যার প্রকোপ বেড়েই চলেছে। 1.5 দশকেরও বেশি সময়ে রাজধানীর নিম্নাঞ্চলে এত পানি উঠতে দেখা যায়নি। পথঘাট উপচে তলিয়ে গেছে বসতবাড়ি। এমন দুর্ভোগে জনপ্রতিনিধিদের দেখা না মেলার অভিযোগ উঠেছে। গৃহপালিত পশুর সাথে এক ঘরেই থাকতে হচ্ছে ডেমরার ঠনঠনিয়ার এই বাসিন্দাদের। করোনার কারণে আর্থিক সংকটে থাকা পরিবারটির জন্য পানের জল বয়ে এনেছে নতুন বিপত্তি। ছাগল বকরি ভেড়াগুলা লইয়া মনে করেন হাঁস মুরগি লইয়া ঘরে একসাথে থাকতে, বাচ্চাদের লেখাপড়া সব দিক দিয়ে তো মনে করেন বেতন দিতে পারি না। ডেমরার করিম জুট মিলের সাবেক এ কর্মীর 24 ঘন্টার চিন্তা, শেষ সঞ্চয় দিয়ে করা মাছের খামারটির শেষ রক্ষা হবে কিনা। মাছ ছাড়ছি, যদি মাছগুলি জায়গা কত কষ্ট করে ছাড়ছি, আল্লাহ যদি আল্লাহ। কয় টাকার মাছ ছাড়ছিলেন? মাছ ছাড়ছি না, লাখের উপরে। নলছাটা ও ইট খোলার রাস্তা উপচে বালু নদীর পানি ঢুকছে ডেমরা ও খিলগাঁওয়ে। স্থানীয়রা মনে করেন রাস্তাটি উঁচু করা হলে এভাবে ভোগান্তি পোহাতে হতো না। এই গত 3-4 বছর যে কাজ ধরবো, দ্রুত কাজ ধরবো, এরকম আলোচনা চলতেছে, কিন্তু হয় না তো, এখনো হচ্ছে না। ভাই আমরা খিলগাঁও থানার বাসিন্দা, ঠিক আছে, কিন্তু সিটি কর্পোরেশনের পর্যায়ে দেখেন অবস্থা কি, বন্যা তলা যাইতেছে, যে হাঁটতেছি প্রতিদিন পানির মধ্যে। বানভাসীরা বলছেন ত্রাণ তো দূরে থাক, স্থানীয় জনপ্রতিনিধিদের চোখের দেখাও মেলেনি। বানের পানি ঢুকে গেছে ঢাকার নিম্নাঞ্চলে। স্থানীয়রা বলছেন গেল 16 বছরে এই এলাকায় তারা এত পানি দেখেননি। এ বাস্তবতায় গৃহপালিত পশুসহ তারা ঘরের ভেতর একসাথে থাকতে বাধ্য হচ্ছেন। ঢাকা সিটি কর্পোরেশনের ভেতরে হওয়ার পরেও গেল 1 সপ্তাহে তারা কোনো ত্রাণের মুখ দেখেননি বলে অভিযোগ করেছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে আগামী 5 দিন বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ঢাকা এবং এর আশপাশের নিম্নাঞ্চলে পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়। বর্তমানে দেশের 19টি নদীর 29টি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতি আগামী 5 দিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। এই সময়ে ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতলও বৃদ্ধি পেতে পারে এবং ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার আশেপাশের কিছু নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সামান্য অবনতি লক্ষ্য করা যেতে পারে। বর্তমানে মৌসুমী বৃষ্টির ধারাবাহিকতার প্রেক্ষিতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থেকে কিছুটা দীর্ঘায়িত হয়েছে। রাজধানীতে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট। রাজধানীর একটি পশুর হাট পরিদর্শন শেষে উত্তর সিটির কর্পোরেশনের মেয়র স্বাস্থ্যবিধি মেনে সবাইকে হাটে প্রবেশের আহ্বান জানিয়েছেন। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন তিনি। রাজধানীর হাটগুলোতে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা কম হলেও এখনও ঢাকার বাইরে থেকে গরু আসছে। এবার হাটে বড় আকারের গরুর চাহিদা ও দাম তুলনামূলক কম। মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি থাকায় ভালো দাম পাচ্ছেন খামারি ও বিক্রেতারা। তবে প্রত্যাশিত ক্রেতা সমাগম না থাকায় দুশ্চিন্তায় আছেন ঢাকার বাইরে থেকে আসা ব্যাপারীরা। দাম দর এখনো কেউ কিছু বলে নাই, ক্রেতা আসছে, এসে জিজ্ঞাসা করে চলে যাচ্ছে। ক্রেতারা যাচাই বাছাই করে সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন। কোরবানির পশু আসলে লাভ লসের কোনো বিষয় না, যদি পছন্দ হয়, নিখুঁত হয়, 2-4 হাজার টাকা কম আর বেশি আমরা নিয়ে নিতে প্রস্তুত। কোরবানির গরু 3-4 দিন আগে থেকে পালন করে আর কি কোরবানি দেওয়াটাই উচিত, এর জন্য আমরা একটু আগে নিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর ভাটারা পশুর হাট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় হাটে আসা ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এবারটা আপনারা যারা আসবেন, মেহেরবানি করে স্বাস্থ্যবিধি, আপনার স্বাস্থ্যবিধি আপনার উপরে, আপনার সুরক্ষা আপনার উপরে, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। আমরা এদিকে মাস্ক না পরায় ভাটারা পশুর হাটের 3 জন ব্যাপারীকে 500 টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সামাজিক দূরত্ব বজায় রাখছে কিনা, মাস্ক, বিশেষ করে মাস্ক পরছে কিনা, এটা আমরা বেশি সবচেয়ে জোর দেওয়া হচ্ছে মাস্ক পরার উপরে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে 17টি পশুর হাট বসেছে। পশু বেচাকেনা চলবে ঈদুল আজহার আগের রাত পর্যন্ত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ সামনে রেখে বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা। নেশাজাতীয় দ্রব্য খাইয়ে টাকা লুটের পাশাপাশি যাত্রী সেজে ছিনিয়ে নেওয়া হচ্ছে অটোরিকশাও।
এমন এক চক্রের 6 সদস্যকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে সাখাওয়াত চিপুর ক্যামেরায় বিস্তারিত জানছেন কমল দে। যাত্রীবেশে সিএনজিতে উঠে এ দলের সদস্যরা এরপর চা কিংবা জুসের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে সিএনজি নিয়ে চম্পট দেয়। পরে মালিকের কাছ থেকে আদায় করে লাখ টাকা মুক্তিপণ। চট্টগ্রামে আমরা 6 জন সহ আরও চট্টগ্রামের বাইরে ঢাকা, গোপালগঞ্জ সহ আরও জড়িত আছে বলে আমরা তাদের কাছ থেকে আমরা প্রমাণ পেয়েছি। পুলিশ জানায় সারা দেশে হাট কেন্দ্রিক গরুর ক্রেতা এবং ব্যাপারীদের টার্গেট করেছিল এই দলটি। গরুর বাজার বা বিভিন্ন সময় টাকা ক্যারি করে এবং যারা ঘরমুখী হয় এইসব যাত্রী এবং এইসব গাড়িগুলোকে টার্গেট করে তাদের কার্যক্রম চালাচ্ছিল বলে আমাদের কাছে তথ্য দিয়েছে। গত 1 মাসে অজ্ঞান করে বিপুল পরিমাণ টাকা লুটের পাশাপাশি 5টি সিএনজি অটোরিকশা থেকে 5 লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে দলের প্রধান আবু তাহের ওরফে রকি মামা। তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে গডফাদার মাওলা। গাড়ি আমরা গলি দিলে আমরা ড্রাইভারটা গরু রাখি, ঠিক আছে, পরে ফোন দিলে ভাই গাড়িটা বাড়ি করে দাও। সার লগে কিছু খাওয়াই মিয়ে লই যায় ড্রাইভারের হালা দিই। আটককৃত 6 জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় 8 থেকে 10টি করে মামলা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কৃষি খাতের অগ্রগতি ধরে রাখতে পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় 3075 কোটি টাকা ব্যয়ে 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই একনেক সদস্যদের প্রতি বক্তব্যে সরকার প্রধান বলেন, করোনার কারণে অর্থনীতি হোঁচট খেলেও কৃষিসহ বিভিন্ন খাতে গতিশীলতা ধরে রাখার চেষ্টা করছে সরকার। এসডিজির যে 17টা দিক নির্দেশনা আছে তার মধ্যে যে কয়টা আমাদের দেশের জন্য প্রযোজ্য, আমাদের সবগুলি নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। ঠিক যে কয়টা আমাদের দেশের জন্য প্রয়োজন সেগুলি কিন্তু আমরা আমাদের 8ম যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, সে পরিকল্পনা আমরা সেটা সংযুক্ত করে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ওটা অর্জন করতে পারবো। তবে এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে। কারণ আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। ওয়াসার এমডির যোগ সাজশে সাভারের ভাকুরতায় প্রায় 50 কিলোমিটার পাইপলাইন না বসিয়েই 100 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া সাভার ভাকুরতা পানি শোধনাগার প্রকল্প থেকে রাজধানীতে দৈনিক 15 কোটি লিটার পানি সরবরাহের কথা থাকলেও 5 কোটি লিটার সরবরাহ করছে ঢাকা ওয়াসা। যদিও এরই মধ্যে শেষ দেখানো হয়েছে 573 কোটি টাকার প্রকল্পটি। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। সাভারের ভাকুরতা তেঁতুলঝরা বলা হয়েছিল শহরতলির অপেক্ষাকৃত এ নিম্নাঞ্চলের নিচেই রয়েছে পানির খনি, হিমালয়ের হিমবাহ থেকে যার সরাসরি সংযোগ। দৈনিক 15 কোটি লিটার করে অন্তত 40 বছর ধরে যা চাহিদা মেটাবে পানির সংকটে থাকা মিরপুরবাসীকে। কিন্তু প্রকল্প চালুর পর কখনোই লক্ষ্য পূরণ হয়নি এই প্রকল্পের 46টি পাম্পের মধ্যে এখানে একটি পাম্প থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু গভীর একটি নলকূপ ছাড়া এখানে নেই কোনো স্থাপনা, নেই কোনো পানির পাম্প। স্থানীয়দের জন্য পানি সরবরাহের প্রায় 45 কিলোমিটার পাইপলাইন না বসিয়ে তুলে নেওয়া হয়েছে তার বিল। আর এসবই ঘটেছে ওয়াসা এমডির যোগসাজশে। এ নথি বলছে সংখ্যার ঘর খালি রেখেই তৈরি করা হয়েছে প্রকল্পের ডিপিপি, পাশ করিয়েও নেওয়া হয়েছে তা। অনলাইনে সাক্ষাৎকারে এ বিষয়ে কোনো তথ্য দেননি এ কর্মকর্তা। 7টা পানির পাম্প সেখানে নাই, কিন্তু প্রকল্পের অর্থ এবং মেয়াদ সবই শেষ। তাহলে এই টাকাগুলো স্যার গেল কোথায় স্যার? আমি আপনাকে সব কাগজগুলো আগে দেখে তারপরে আপনাকে আবার ফরওয়ার্ডিং করে দেব। প্রকল্পের পরামর্শ কমিটির এই সদস্য বলছেন, বিশেষজ্ঞ হিসেবে রাখা হলেও পুরো প্রকল্পে ডাকা হয়নি তাকে। এই অ্যাসেসমেন্টে যদি তারা করে থাকেন যেটা 100 বছর, তাহলে এটা 1 বছর পরে যদি ফেলিয়ার হয়, ডেফিনেটলি দ্যাট অ্যাসেসমেন্ট ওয়াজ রং। 2012 সালে 521 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় তেঁতুলঝরা ভাকুরতা পানি শোধনাগার প্রকল্প। এরপর 2 দফা মেয়াদ বাড়িয়ে এ প্রকল্পের ব্যয় বাড়ানো হয় 573 কোটি টাকা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজে বাইরের চাপের বিষয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক। এছাড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে যোগ্য লোক বসানোর দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর বলেই মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। এহসান জুয়েলের রিপোর্ট। সিন্ডিকেট কথাটা যে ব্যবহার হয় এটা আমরা অতিরঞ্জিত। সিন্ডিকেট থাকতে পারে, আমি তো চোখে দেখিনি। করোনাকালে দেশের স্বাস্থ্য খাতে যখন ঘটে চলেছে একের পর এক তুগলকি কাণ্ড, তখনও বরাবরই সিন্ডিকেটের অস্তিত্ব অস্বীকার করে এসেছেন মন্ত্রী। এক মাসেরও বেশি সময় পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো কর্মসূচিতে এসে দুটো বিষয়ে মুখ খুলেন তিনি। এক, মন্ত্রণালয়ের কাজে বাইরে থেকে নানা চাপ দেওয়া হয়। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এটা কমাতে হবে। দুই, যোগ্য লোককে যোগ্য স্থানে রাখা প্রয়োজন বলেও মত দেন তিনি। যোগ্য লোকের যোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের কাছে প্রশ্ন ছিল, এই ধরনের কোনো চাপ তার সময়ে ছিল কিনা। আর পরিষ্কার করে যিনি বলতেন যে খারাপ মাস্ক কেনার জন্য চাপ দিচ্ছে, খারাপ পিপি দিতে হবে, সেটার জন্য আমার বোধগম্য নয়। চাপ দেশে না দেশের বাইরে, না দেশের সরকারের মধ্যে, না কোথায়, না মন্ত্রীরা, না পলিটিক্যাল পার্টিরা, আমি জানি না। দায়িত্বপূর্ণ পদে বসানোর উপযুক্ত ব্যক্তিকে বসানোর কাজটা বর্তায় কার উপর? বেশিরভাগ পোস্টিং কোনো নিয়ম মেনে হয় না। এটা আইদার রাজনৈতিক সুপারিশে হয় অথবা মন্ত্রণালয় থেকে তাদের ইচ্ছা মতো। এই দুর্যোগে সব চাপ সামলে নিতে মন্ত্রণালয়ে বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন এই খাতের সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়ালো। ১২,৭১৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৯৬০ জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত এবং প্রায় ২০,০০০ মানুষ প্রতি বছর হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অথচ হেপাটাইটিস আক্রান্ত রোগীদের ১০ জনের ৯ জনই জানেন না তারা এই ভাইরাসে আক্রান্ত। নমুনা সংগ্রহ হয়েছে ১৩,০৭০টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ২৪ ঘন্টায় ১২,৭১৪টি। এ পর্যন্ত শনাক্ত ২,২৯,১৮৫ জন। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ১,৭৩১ জন এবং এ পর্যন্ত সুস্থ ১,২৭,৪১৪ জন। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২৬ জন পুরুষ, ৯ জন নারী। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের ১৪৩তম দিনে এসে মৃতের সংখ্যা স্পর্শ করল ৩,০০০-এ। আগের দিনের তুলনায় যদিও পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু বেড়েছে আক্রান্ত শনাক্তের সংখ্যা। সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা দেখে নেব বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৭১৪ জনের, যাতে কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন ২,৯৬০ জন। আর ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের মৃত্যুতে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০০০। গত ৯ জুনের পর এই প্রথম আমরা দেখলাম টানা ৭ দিন আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩,০০০-এর নিচে রয়েছে। গত ৭ দিনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে আজ ২৮শে জুলাই ২,৯৬০ জন। আর সবচেয়ে যেদিন আক্রান্ত শনাক্ত কম হয়েছিল সেদিন ছিল ২৬শে জুলাই ২,২৭৫ জন। গত ২৪ ঘন্টায় যে ৩৫ জন মারা গিয়েছেন তাদের মধ্যে ২৬ জনই পুরুষ এবং ৯ জন নারী। আর সবচেয়ে বেশি যে বয়সের মধ্যে মানুষ মারা গিয়েছেন সেটি হলো ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন। বরাবরের মতো স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে আজকেও রোগ নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সকলের সচেতনতা এবং সতর্কতার মাধ্যমে সম্ভব কোভিড-১৯ সংক্রমণের যে হার সেটিকে কমিয়ে আনা। দেশে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটিরও বেশি, তবে তাদের অনেকেই জানেন না ভাইরাসটি বহনের কথা। এছাড়া প্রতি বছর প্রাণ হারাচ্ছেন ২০,০০০-এর বেশি মানুষ। আক্রান্তদের বেশিরভাগের ক্ষেত্রেই রোগ নির্ণয় হচ্ছে না যথাসময়ে, তাই অনেকেই পড়তে হয় জটিল সমস্যায়। ফারুক ভূঁইয়া রবিনের আরেকটি রিপোর্ট। পুরান ঢাকার ৩০ বছর বয়সী যুবক সুলেমান লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর বারডেম হাসপাতালে। ইনি যদি অনেক আগেই ডিটেক্ট হতেন, হেপাটাইটিস বি হয়েছে ওনার, তাহলে হয়তো আমরা অনেক আগে থেকেই ওনাকে চিকিৎসা দিয়ে এই পর্যায়টা থেকে
প্রতিরোধ করতে পারতাম। ধারণা করা হয় বিশ্বে হেপাটাইটিসে আক্রান্ত প্রতি 10 জনের 9 জনই শনাক্তের বাইরে। বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের এক সমীক্ষায় দেখা গেছে দেশের 5.5% মানুষই হেপাটাইটিস বি এবং 0.6% হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। যত আগে চিকিৎসা আনা যাবে, যত আগে এটা কিউর করা যাবে, অত তাড়াতাড়ি কিন্তু ওভারঅল এই হেপাটাইটিসের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। কোভিডে যেমন যার লক্ষণ হয়েছে তাকে ধরলাম এবং তার আশেপাশে যারা আছে তাদের ধরলাম, এটা উপায় নেই, সবাইরই টেস্ট করতে হবে। সেজন্যই বলছি যে কাজটা আরো বেশি ব্যাপক এবং এটা সরকারের উদ্যোগ ছাড়া সম্ভব নয়। আর করোনাকালে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্তদের বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে কোভিড হলে কিন্তু তার জটিলতা হওয়ার, করোনাজনিত জটিলতা প্লাস হলো এই ভাইরাসগুলো জটিলতা, দুইটাই কিন্তু বাড়বে। সুতরাং সেই বিবেচনায় কিন্তু এরকম রোগীদের করোনা হওয়া মানে এটা একটা আশঙ্কার ব্যাপার। রোগ নির্মূলে জন্মের 24 ঘন্টার মধ্যে শিশুকে হেপাটাইটিস বি টিকা দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করতে পারলে সহজেই সম্ভব হেপাটাইটিস থেকে নিরাময়। আর এক্ষেত্রে সাধারণ মানুষকে যেমন হতে হবে সচেতন, একইভাবে নীতি নির্ধারকদেরও নিতে হবে কার্যকর পদক্ষেপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শাহেদ শারমিনদের মদতদাতাদের বিরুদ্ধেও এবার ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগ। দলের প্রতিটি উপকমিটিতে শুরু হচ্ছে চিরুনি অভিযান। অনুপ্রবেশের সত্যতা মিললেই দল থেকে বহিষ্কারের পাশাপাশি নেওয়া হবে আইনি ব্যবস্থাও। ওবায়দুল মামুনের রিপোর্ট। রিজেন্ট হাসপাতালের মালিক ও করোনার সনদ জালিয়াতির ঘটনায় আলোচিত শাহেদ করিম এবং নকল মাস্ক সরবরাহের দায়ে আটক অপরাজিতা ইন্টারন্যাশনালের কর্ণধার শারমিন জাহান এখন দেশের সবচেয়ে আলোচিত ইস্যু। আর এ দুজনেরই রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা। শাহেদ করিম আন্তর্জাতিক বিষয়ক এবং শারমিন জাহান মহিলা ও শিশু বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন, যদিও শাহেদ করিমের সদস্য থাকার বিষয়টি অস্বীকার করেছে দল। এমন পরিস্থিতিতে বিব্রত আওয়ামী লীগ, বিশেষ করে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ও নকল মাস্কান্ডের শারমিন জাহানের ঘটনায় নড়েচড়ে বসেছে আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট করার মধ্য দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে, এই ধরনের অনুপ্রবেশকারী, তার ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের সমাজনীতির ঘোষণা অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী কোনো ছাড় নেই। অনুপ্রবেশকারী আদর্শ বিরোধী লোকজনদেরকে চালুন দিয়ে ছেকে তাদেরকে বের ফেলে দিতে হবে। তারা আরও জানান, শুধু অনুপ্রবেশকারী নয়, যাদের মাধ্যমে তারা উপকমিটিতে জায়গা করে নিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। তাদেরকে কারা ঢুকালো, কারা তাদেরকে স্থান করে দিল, তাদের বিরুদ্ধেও যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরে এই ব্যাধি সমস্ত অঙ্গে ছড়িয়ে পড়বে। দলের ভিতরের অনুপ্রবেশকারীদেরকে দল থেকে আমরা ইতিমধ্যে বের করে দিয়েছি। আরও যদি কেউ থাকে অথবা ধরা পড়ে, সেক্ষেত্রে আমরা আরও কঠোর হব এবং তাদেরকে দল থেকে তাৎক্ষণিকভাবে বের করার ব্যবস্থা করা হবে। দলে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে উপজেলা পর্যায়ে অভিযান পরিচালনা করবে আওয়ামী লীগ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে মঙ্গলবার প্রথমবার বনানী কার্যালয়ে যান জিয়াউদ্দিন বাবলু। সেখানে দলের অঙ্গ ও সহযোগী প্রায় সব সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। উপস্থিত ছিলেন না কোনো সিনিয়র নেতাই। এমনকি কার্যালয়ে থাকা সত্ত্বেও দলের চেয়ারম্যান জিএম কাদের যোগ দেননি অনুষ্ঠানে। মহাসচিব হওয়ার পর মঙ্গলবার প্রথম বনানী কার্যালয়ে আসেন জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। অংশ নেন দুটি অনুষ্ঠানে। রওশনপন্থী প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আনিসুল ইসলাম মাহমুদের উপস্থিতি চমক জাগিয়েছে এদিন। হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর আগে পরে কয়েক বছর যাকে দেখা যায়নি দলের বনানী কার্যালয়ে। চেয়ারম্যান জিএম কাদের এবং প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিলেও নতুন মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যাননি। তেমন কোনো শীর্ষ নেতাকেই নতুন মহাসচিবের পাশে দেখা যায়নি। তারপরও মহাসচিবের দাবি, তাদের দল জাতীয় পার্টি ঐক্যবদ্ধ এবং সুসংহত আছে। আমরা প্রমাণ করেছি জাতীয় পার্টি একটি দুর্বোধ্য শক্তি, রাজনীতি একটি ঐক্যবদ্ধ ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে। বারবার কেন দলের মহাসচিবের পদে রদবদল হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বাবলু জানান, গঠনতন্ত্র অনুযায়ী দল চালাতেই চেয়ারম্যানকে এই একক ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা করার অধিকার তো কাউন্সিলে দিয়েছে। তার বিবেচনা যেটা সঠিক মনে হচ্ছে, তার বিবেচনা যেটা বাস্তবসম্মত মনে হচ্ছে, আমাদের প্রিয় চেয়ারম্যান
জনাব জিএম কাদের সেই সিদ্ধান্ত নিয়েছেন। বাবলু আরও বলেন, সংসদ এবং সংসদের বাইরে ইতিবাচক রাজনীতির মাধ্যমে তারা বর্তমান সরকারের ছায়া সরকার হিসেবে কাজ করে যাচ্ছেন। ছায়া সরকার হিসেবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আগামী 30শে জুলাই ঢাকা থেকে কক্সবাজারে ফ্লাইট অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে ঢাকার সঙ্গে অভ্যন্তরীণ 7টি রুটেরই ফ্লাইট চালু হচ্ছে। তবে কক্সবাজারে কয়টি ফ্লাইট চলবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানায়নি বিমান সংস্থাগুলো। করোনার কারণে গত 21শে মার্চ থেকে দেশে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর 1 জুন থেকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট ও চট্টগ্রামের সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়। এরপর একে একে চালু হয় যশোর, বরিশাল ও রাজশাহীর ফ্লাইট। তবে সব রুটেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে। পর্যটন নগরী কক্সবাজারে করোনার কারণে হোটেল মোটেলগুলো এখনও বন্ধ রয়েছে। ঈদের আগে সেগুলো খোলার কোনো সম্ভাবনা নেই। এসব বিষয়ে বিবেচনা করে ফ্লাইট শিডিউল ঠিক করবে বিমান সংস্থাগুলো। করোনা সংক্রমণ ঠেকাতে 4 মাসের বেশি সময় ধরে বন্ধ কক্সবাজারের সব পর্যটন স্পট সহ সৈকতে দর্শনার্থীদের প্রবেশাধিকার। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে এখন প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। আরও জানছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘ সময় লকডাউন থাকার পর সৈকতে প্রবেশ করতে এখন ভিড় করছেন পর্যটক সহ স্থানীয় দর্শনার্থীরা। কিন্তু প্রতিটি পয়েন্টে প্রবেশ ঠেকাতে কড়া পাহারা বসিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তাই পুলিশি বাঁধার মুখে আগতরা ঝাউবিতি কিংবা বালিয়াড়িতে বসে সৈকত দেখছেন। বাসায় ভালো লাগতেছে না, তার কারণে একটু রিফ্রেশমেন্টের জন্য এদের ঘুরতে আসছি। বিচে আমাদেরকে যেতে দিচ্ছে না এখন প্রশাসন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সৈকতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে প্রতিনিয়ত দর্শনার্থীদের নিয়ে বেগ পেতে হচ্ছে। আবার অনেকে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। 34-35 জন ফোর্স অফিসার্স নিয়োজিত আছেন। তারা প্রতিনিয়ত একটু ব্যাক পায়। তারপরেও আমরা চেষ্টা করছি জনসাধারণকে এই বিচে আগুন না আসতে। জেলা প্রশাসক জানালেন, সৈকত সবার জন্য উন্মুক্ত করার বিষয়টি ঈদুল আজহার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদের পরে আমরা আসলে পরিকল্পনা বা সিদ্ধান্ত আমরা গ্রহণ করব যে কিভাবে আমরা এই পর্যটনকে সীমিত পরিসরে উন্মুক্ত করতে পারি। করোনা সংক্রমণ ঠেকাতে চলতি বছরের 18 মার্চ থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের সকল পর্যটন স্পট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনা সংক্রমণ রোধে ঈদে পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল রোড ও ফয়েজ লেক সহ চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে মহানগর পুলিশ। বর্ষায় বেহাল দশা চট্টগ্রামের বেশিরভাগ সড়কের। বড় বড় গর্তে জমে আছে পানি। নির্মাণে তদারকি না থাকায় প্রতি বর্ষায় এই হাল হয় বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। আর ভাঙা সড়ক দ্রুত মেরামতের গদবাঁধা আশ্বাস সিটি মেয়রের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। দেখে যেন মনে হবে গ্রামীণ কোনো মেঠো পথ। বড় বড় গর্ত হয়ে পানি জমে আছে। চলাচল করছে ট্রাক আর লরি। বন্দরনগরীর নয়াবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক এটি। কয়েকদিনের বর্ষণে এমন বেহাল অবস্থার সৃষ্টি। নগরীর অ্যাক্সেস রোড, পোর্ট কানেক্টিং সড়ক, বদ্দারহাট, ঈদগাহ, চকবাজার সহ প্রতিটি সড়কে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এই কিছু কিছু জায়গা বাকি রয়েছে, এই জায়গাটা করতে আজকে এতদিন সময় লাগে, তা আমরা চলাফেরা কেমন করবো? কিছুদিন আগে একজন রুগী মারা গেছে, যানজটের কারণে যাইতে পারে নাই। বর্ষার আগে রাস্তাটা ঠিক করাটা উচিত ছিল। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে গাড়ি চালকদের। গর্তের কারণে বারবার গাড়ি নষ্ট হচ্ছে। আমার 4টা শখের দ্বারা 4টা চলে গেছে। এখন ইনকাম দিয়ে মালিককে 500, খরচ হয়ে যায় 3000। সড়কগুলো তৈরি করার সময় মান নিয়ন্ত্রণ না করার কারণে বর্ষা আসলেই এই দুরবস্থার সৃষ্টি হয় বলে অভিমত এই নগর পরিকল্পনাবিদের। বিটুমিন একটা কেমিক্যাল, এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখন গলানো না হয় তার যে বন্ডিংটা সেটা আসে না, এবং দেখা যায় কি অল্প বৃষ্টিতেই সড়কগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়। জনগণের দুর্দশা লাঘবে ভাঙা সড়কগুলো দ্রুত মেরামতের আশ্বাস দিলেন সিটি মেয়র। আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছি এবং সেই হিসাবে তারা কাজ করতেন যাতে আমাদের খোয়া দিয়ে এটা যাতে চলাচল করে গর্তগুলো বহন করা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন 1000 কিলোমিটারের বেশি সড়ক রয়েছে। নগরীর প্রতিটি সড়কেরই এখন বেহাল অবস্থা। চট্টগ্রামের পুরো শহর জুড়ে কি অবস্থা সৃষ্টি হবে সেটি এখন ভাববার বিষয়। চট্টগ্রামের নয়াবাজার এলাকা থেকে পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ইউরোপ জুড়ে যেখানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, সেখানে সুইডেনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। গণপরিবহন থেকে শুরু করে অফিস আদালত কোথাও মাস্কের ব্যবহার নেই।
বিমানবন্দরেও যাত্রীদের মাস্ক ব্যবহারে নেই বাধ্যবাধকতা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। কোভিড-19 লকডাউন না করে সারা বিশ্বে সমালোচিত সুইডেন করোনা সংক্রমণ ঠেকাতে বরাবরই ভিন্ন কৌশল অবলম্বন করে আসছে। ইউরোপের অন্যান্য দেশ গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি জেল জরিমানা করলেও সুইডেনে ছিটে ফোটাও নেই। দেশটির বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহারে উদাসীন। বেশিরভাগ মানুষই সচেতন, সোশ্যাল ডিস্টেন্সিং এটাকে তারা ভালোভাবে মেনে চলতেছে। এই জন্য মনে হচ্ছে যে না, মাস্কটা খুব একটা প্রয়োজন বলে মনে হচ্ছে না। মাস্ক পরার উপকারিতা আসলে মনে হয় না এখানে কেউ এটার উপরে জোর দিচ্ছে। শুরুতেই করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে জোর দেয় সুইডেন। আইসিইউ সংখ্যা দ্বিগুণ করার পাশাপাশি জরুরি প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দেশটিতে। তাছাড়া করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সতর্ক রয়েছে সুইডেন। জনগণকে অতি প্রয়োজন ছাড়া গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক উপায়ে মাস্ক পরতে হলে স্বাস্থ্যকর্মীদের অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং দেওয়া হয়। যেখানে স্বাস্থ্যকর্মীদের ট্রেনিং দরকার, সাধারণ জনগণ ট্রেনিং ছাড়া কিভাবে সঠিক উপায়ে মাস্ক ব্যবহার করবে। স্টকহোম গণপরিবহন কর্তৃপক্ষ এসএল বাস ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলে বাস ট্রেন বন্ধ রাখার ক্ষমতা চেয়ে সরকারের কাছে আবেদন করেছে। সুইডেন বরাবরই জনগণের স্বাধীন ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আসছে। করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আরও সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। সোমবার প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগ ছাড়াও এতে নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, মুক্তিযোদ্ধা কামরুল হাসান, বকুল সহ অন্যান্য নেতারা। বঙ্গবন্ধু, তার পরিবার ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 25,000 শ্রমিককে অবসরে পাঠানোর পর এবার রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশনের লোকবল ছাঁটাই করতে যাচ্ছে সরকার। এছাড়া সংস্কার প্রয়োজন এমন খাত চিহ্নিত করতে কাজ করছে একটি কমিটি। তাদের সুপারিশের ভিত্তিতে ঈদের পর ছাঁটাই শুরু হবে। বিশ্ববাজারে পাট পণ্যের চাহিদা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। খোদ মন্ত্রণালয় বলছে বিশ্বে পাট ও পাট পণ্যের চাহিদা বাড়ছে, অথচ লোকসানের কারণ দেখিয়ে বন্ধ হলো রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। প্রায় 25,000 শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণ ও পাট ব্যবসায়ীদের কাছে দেনা পরিশোধ বাবদ সরকারকে গচ্চা দিতে হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। এরই মধ্যে শুরু হয়েছে শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম। 1 মাসের টাকা ইতিমধ্যেই আমাদেরকে অর্থ মন্ত্রণালয় থেকে দিয়ে দিয়েছে। আমরা ঈদের আগেই 1 মাসের টাকা অলরেডি চলে গেছে তাদের কাছে, আর বাকি টাকাটা তাদের কাছে আমরা দিব। পাটকল যখন বন্ধ তখন নানা অনিয়ম ও দুর্নীতির ভারে জর্জরিত বিজেএমসির কর্মকর্তা কর্মচারীদের কি হবে, এমন প্রশ্নে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানালেন ছেঁটে ফেলা হবে অপ্রয়োজনীয় লোকবল। অবশ্যই বিজেএমসির কর্মকর্তা কর্মচারী কাঠামো পুনর্বিন্যাস করা হবে। প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারীর সংখ্যা নির্ধারণ করা, বিজনেস মডেল নবায়ন করা, এসবই দেখা হবে এবং একসাথেই খুব দ্রুতই সম্পন্ন হবে। পাট পণ্য উৎপাদনে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর অবদান মাত্র 8%, বাকি 92% বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। তাই রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রভাব অভ্যন্তরীণ বাজারে কাঁচা পাটের দামে পড়বে না বলে মনে করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সড়ক বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে লোকালয়, ঘরে হাঁটু পানি উঠে আসছে সাপও। পদ্মায় বিলিন শিমুলিয়া ঘাটের একাংশ, ঢাকার আশপাশে পানির নিচে বসতবাড়ি, রাস্তাঘাট। এখনও ক্রেতা শূন্য পশুর হাট, নির্ধারিত 350 স্থানের বাইরে ঢাকায় দেয়া যাবে না কোরবানি। বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা, চট্টগ্রামে আটক 6। করোনায় দেশে মোট মৃত্যু 3,000, সবশেষ শনাক্ত 2960। মন্ত্রণালয়ের কাজে চাপ কাদের, স্বাস্থ্যমন্ত্রীকে স্পষ্ট করার তাগিদ সাবেক মন্ত্রীর। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে।
সঙ্গেই থাকুন সময়।